আই উইশ তুই যদি কোনোদিন আমার না বলা কথাগুলো বুঝতি। আত্মগ্লানির হাহাকারে ভঙ্গুর রুদ্মানবের কণ্ঠস্বর। ভারী হয়েছে বাদামি চোখ দুটোর পর্দা। লালিমা ছেয়েছে সুদর্শন গম্ভীর মুখাব্বয়। রুক্ষ অধর যুগল তার ঠায় ছুঁয়ে রাখা সপ্তদশীর মসৃণ ললার তটে। তা সরানোর খুব একটা তাড়া নেই মুগ্ধের। চোখ দুটো নীরবে ঝরাচ্ছে অশ্রু। সপ্তদশীর উষ্ণগা। জ্বরের তাপমাত্রা বাড়ছে ক্রমশ। সেই উষ্ণতায় জ্বলছে রুদ্মানবের লোমহীন উন্মুক্ত বক্ষভাঁজ। মুগ্ধ নড়ল খানিক। অচেতন মানবীর ললার তট হতে আলতো করে সরিয়ে আনল নিজের রুক্ষ অধর যুগল। অতপর ঢিল্লয়ে মেয়েটাকে ফের শোয়ালো মখমলি বিছানার কোলে। স্থবির বনে তাকিয়ে আছে মুগ্ধ। অনিমেষ দৃষ্টে দেখছে মাহিকে। সে বেশ টের পাচ্ছে তার বুক কাঁপছে। বুকের খাঁচায় লুকায়িত অঙ্গটা ভীষণ লাফাচ্ছে। সুদীর্ঘ কণ্ঠনালীর অভ্যন্তরে চাপ বসেছে মনে হচ্ছে। মুগ্ধ কপাল গোছালো। নীরব যন্ত্রণায় মুখখানা কুঁচকে নিয়ে হাত উঁচিয়ে রাখল নিজের উন্মুক্ত বক্ষের বাঁ পাশে। সেথায় অনবরত হাত ডলতে ডলতে রুক্ষ অধর যুগলের মধ্যাকার দূরত্ব বাড়ালো মুগ্ধ। নিঃশ্বাস টানল অগোছালো ভঙ্গিতে। অস্থিরতার চূড়ান্ত শিখরে পৌঁছাতেই হুট করে মস্তিষ্কে টনক নড়ল তার। তড়িৎ বেগে ঘাড় বাঁকিয়ে তাকালো অচেতন মাহির ফ্যাকাশে মুখ পানে। জ্বরে গা পুড়ে যাচ্ছে মেয়েটার। তার কষ্ট হচ্ছে নিশ্চয়। এহেন ভাবাবেগে তখনই বসা ছেড়ে উঠে দাঁড়ায় মুগ্ধ। ব্যাকুল পদক্ষেপে ছুটে যায় ঘর সংলগ্ন ওয়াশরুমে। দেয়াল ঘেঁষা ঘড়ির কাঁটায় ঢং ঢং শব্দ বাজছে আবারও। জানান দিচ্ছে রাত্রির শেষ প্রহর শেষ হবার বার্তা। একজোড়া শক্তপোক্ত হাত বেগতিক জ্বরে কুপোকাত মাহি সেবা শুশ্রূষায় ব্যস্ত। বারে বারে উদ্বেগী কায়দায় ঘণ্টাখানেক পেরুলেও পরখ করছে থার্মোমিটারের পারদ। সপ্তদশীর মসৃণ ললাটে একখানা সফেদ রঙা পাতলা পট্টি ছড়িয়ে রাখা। সামান্য উষ্ণ হলেই তা বিরতিহীন ভঙ্গিতে বারংবার নতুন পানিতে ভিজিয়ে ফের রমণীর উষ্ণ ললাটে ছড়িয়ে দিচ্ছে মুগ্ধ। নিজের রুক্ষ হাতের অমসৃণ তালু দিয়ে ধিল্লয়ে মালিশ করছে মেয়েটার শীতল পা দুটোর তালু। মাঝে মধ্যে স্পঞ্জ বাঁধের ন্যায় টুকটাক মুছিয়ে দিচ্ছে রমণীর সুদীর্ঘ কোমল কণ্ঠদেশ। রাত প্রায় শেষ হলো বলে। আর একটু পরেই বোধহয় পূব আকাশে দেখা মিলবে দিনের এক ফালি আলোর। অথচ রুদ্মানবের চোখ দুটোর পাতা আজ বড্ড অনড়। সেথায় ঘুমের লেশমাত্র নেই। রয়েছে কেবল একাকার সম উদ্বিগ্নতা। রমণীর পদতলে হাত ঠেকিয়ে হালকা ধুলো পড়া মেঝেতে আসন পেতে বসে আছে মুগ্ধ। মালিশ করছে মাহির পা। তন্মধ্যে উদ্বেগী কায়দায় খানিকটা ঝুঁকে এসে পরখ করল থার্মোমিটারের পারদ। অমনি তার বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টিযুগলে ধরা পড়ল সপ্তদশীর বর্তমান দৈহিক তাপমাত্রা। জ্বর নেই আর। কমেছে বড্ড ধিল্লয়ে। তখনই বুক ফুলিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে রুদ্মানব। দৃষ্টিতে নামায় একরাশ প্রশান্তির ছাপ। অন্তঃকোণে শীতলতার ঢেউ বইছে তার। পরম স্বস্তিতে খানিকটা ঝুঁকে এসে আচমকাই দুই হাতে আঁকড়ে ধরে অচেতন মানবীর কোমল উদরদেশ। পরপরই সেথায় আলগোছে গুজে দেয় নিজের প্রকাণ্ড মস্তক। নাক ডোবায় সপ্তদশীর নাভিকমল অঞ্চলে। একই রকম ভঙ্গিমা ধরে রেখে বার কয়েক জোরালো নিঃশ্বাস টানল মুগ্ধ। আলতো স্বরে আওড়ালো, ওয়েক আপ সিগনোরা। আই ডোন্ট নো হোয়াই আই ফিলিং লো উইদাউট ইউ। ঘুমন্ত মাহির কর্ণকুহর অবধি পৌঁছায়নি রুদ্মানবের এহেন ভনিতাহীন স্বীকারোক্তি। পৌঁছালে বোধহয় থমকাতো নিশ্চিত। এদিকে মেয়েটার নরম তুলতুলে উদরে মুখ গুজতেই আবেশে চোখ দুটো বুজে এলো মুগ্ধর। সারারাত নির্ঘুম কাটানোর ফলপ্রসূ হিসেবে চোখ দুটোর পাতা হলো ভারী। আপনা আপনি ধরা দিতে চাইল ঘুম। এক টুকরো শান্তির ঘুম।
তবে মুগ্ধ মহাশয় সেসবে তোয়াক্কা দিল না। নির্ঘুমে জড়িয়ে রাখল মেয়েটার উদর। বড্ড দূর থেকে ভেসে আসছে পাখিদের কিচিরমিচির শব্দ। কানের কাছে খুটখুট করছে কি যেন একটা। এহেন উদ্ভট পরিস্থিতিতে গাঢ় ঘুমটা কেমন হালকা হয়ে গেল মাহির। মসৃণ ললাটের চামড়ায় হুট করেই দৃশ্যমান হলো গোটাকতক ভাঁজের ছাপ। নড়চড় বাড়ল ক্লান্তিতে মুদে থাকা ক্ষুদ্র বদনখানিতে। অমনি রমণী টের পেল তার ক্ষুদ্র বদন আটকা পড়েছে কোনো এক দৈবাৎ শক্তির জোরালো বাঁধনে। মাহি নড়ল টুকটাক, ছাড়াতে চাইল নিজেকে, কিন্তু বালাইসার। অদেখা বাঁধনটা এত দৃঢ়, তৎক্ষণাৎ ঘুম বিজড়িত চোখ দুটো এক প্রকার টেনে হিঁচড়ে খুলল সপ্তদশী। ধীরলয়ে দৃষ্টি ফেলল এদিক ওদিক। পরক্ষণেই ভর দিল দুই হাতের দুর্বল কনুয়ে। ঘামে জবজবে শরীরখানা খানিকটা উঁচাতেই ভরকায় মাহি। উদরপানে বলিষ্ঠ মানবকে অমন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকতে দেখে বাকশূন্য মানবীর জিভের ডগা। হতবিহ্বলতার ছাপ ফুটল মুখাব্যয়ে। ঘুমন্ত মস্তিষ্ক তখনও পরিপূর্ণরূপে সজাগ হয়নি তার। বোকার ন্যায় আবারও বদনে নড়চড় চালাতেই হঠাৎ তার উদর হতে মাথা তোলে মুগ্ধ। ক্লান্ত দুটো বাদামি চোখ পরপরই একযোগে নিক্ষেপ হলো সপ্তদশীর পানে। মাহি এক মুহূর্ত স্থির রইল। হতবম্বতায় ডুবে থাকতেই মস্তিষ্ক হুট করে সজাগ হলো তার। একে একে মনে পড়ে গেল গতকাল রাতে সকল ঘটনা। অমনি রমণী ঢোক গিলল। রুডমানবের লাগামহীন হিংস্র কর্মকাণ্ডের শঙ্কায় কাঁপতে লাগলো কেমন। মুগ্ধর গভীর চোখ দুটো নীরবে দেখল সব। দেখল মেয়েটার অদৃশ্য ভয়। তখনই ফের অপরাধবোধ বাড়ল রুডমানবের। বুক চিরে বেরিয়ে এলো একখানা দীর্ঘ নিঃশ্বাস। দৃষ্টিতে শীতলতা নামিয়ে ভরাট কণ্ঠে আওড়ালো, ইউ ডোন্ট হ্যাভ টু বি অ্যাফ্রাইড সিগনোরা। আমি আপাতত কামড়াকামড়ি করব না। সহসা চিবুক নামালো মাহি। ভয়ের রেশ খানিকটা কমতেই টের পেল রুডমানবের শক্তপোক্ত হাত দুটোর জোরালো টান। তখনই বিস্ফোরিত দৃষ্টিতে সম্মুখে তাকায় মানবী। দেখে মুগ্ধতার শক্ত হাত দুটোর দৃঢ় বাঁধনে আবারও সস্নেহে আগলে নিচ্ছে তার মেদহীন উদর। শুকনো ঢোক গেলে মাহি। তড়িঘড়ি করে নিজেকে ছাড়ানোর বৃথা প্রয়াসে মত্ত হতেই আচানক শিকার হয় রুডমানবের উদ্ভট কর্মকাণ্ডের। মুগ্ধ মুখ ডুবিয়েছে মেয়েটার উদরে। মাহি নড়তে চাইলেই বাড়াচ্ছে হাতের জোর। মানবী অতিষ্ঠ হলো এই পর্যায়ে। অতিষ্ঠ কণ্ঠে হুট করেই শুধালো, কি হয়েছে আপনার? রুডমানব তৎক্ষণাৎ প্রতিউত্তর করেনি। উল্টো সরু নাকের ডগাটা আলগোছে ঘষে দিল মেয়েটার নাভিকমল অঞ্চলে। তৎক্ষণাৎ সর্বাঙ্গ শিরশির করে উঠল ক্লান্ত রমণীর। অথচ সেদিকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে নিজের রুক্ষ অধরযুগল খানিক নাড়িয়ে চাড়িয়ে মুগ্ধ কেমন ভারী কণ্ঠে শুধালো, কিছু না। বোকা মানবীর অস্বস্তি বাড়ল এবার। মোচড়াতে লাগলো ক্ষুদ্র বদনখানি। আমতা আমতা স্বরে আওড়ালো, ছাড়ুন তাহলে। ইচ্ছে করছে না। মুগ্ধের পরপর ছোট প্রত্যুত্তর। তা কর্ণাধার হতেই সামান্য ঢোক গিলল মাহি। সৌজন্যতার খাতিরে আচমকাই জিজ্ঞেস করল, আপনি কি অসুস্থ? তখনই মাথা তোলে মুগ্ধ। ঘোলাটে দৃষ্টিযুগল মেয়েটার পানে তাক করে রেখে মুখের উপর বলে বসল, হুম, অপেক্ষায় ক্লান্ত। বলিষ্ঠ পুরুষের কণ্ঠস্বর অদ্ভুত শান্ত। সুশ্রী গৌরবর্ণ মুখখানায় সে কি ক্লান্তির ছাপ। রমণীর নিখাদ দৃষ্টি হতে লুকোতে পারেনি তা। তাই তো পরপরই ভেসে এলো সপ্তদশীর পাল্টা প্রশ্ন, কিসের অপেক্ষায়? অধরের কোণে আচমকা মৃদু হাসির টান বসল মুগ্ধর। দৃষ্টে নামল চাতকী তৃষ্ণা। কণ্ঠনালীর নিখাদ সৌন্দর্যমণ্ডিত উঁচু হাড়খানা সামান্য নাড়িয়ে চাড়িয়ে সে কেমন নির্মল কণ্ঠে শুধালো,
যদি বলি তোর, তবে কি বিশ্বাস করবি? থমথমে ভাবভঙ্গি ফুটল মাহির মুখাবয়য়ে। দৃষ্টি ঝুঁকে গেল আপনা আপনি। কণ্ঠে তাচ্ছিল্য ভর করল তার। সময় নিয়ে শুধালো, কেন? আবারও মেরে টেরে বিছানায় শোয়ানোর ইচ্ছে হচ্ছে নাকি আপনার? অন্তকোণে সামান্য মোচড় ধরল মুগ্ধর। মোটা কণ্ঠ ফুঁড়ে তার অজান্তেই বেরিয়ে গেল, আমি কি শুধু মারিই তোকে? রমণীর তাচ্ছিল্যের হাসি এবার রূপ টানল প্রশস্ত কায়দায়। ক্লান্ত পরিশ্রান্ত স্বরে পরপরই প্রত্যুত্তর করল, এখন পর্যন্ত আপনার কাছ থেকে মার, অপমান, হিংস্রতা ছাড়া আর কিছুই পায়নি অবশ্য। অভ্যন্তরে আহত হলো রুট মানব, চোয়ালের পেশি হলো দৃঢ়। রমণীর কথায় ভুল নেই, তা বোধ হতেই বুকের মাঝে অদৃশ্য চাপ বাড়ল তার। ওদিকে দুর্বল মানবী কোনো মতে উঠে বসার প্রয়াস চালাচ্ছে, তবে কাণ্ড দেখো, মাথাটা হুট করেই ঘোরাচ্ছে তার। দুর্বল বদনখানি টলমল হতেই সম্মুখ থেকে একজোড়া শক্তপোক্ত হাত এগিয়ে এসে আচমকাই আগলে নিল মাহিকে। মাহি স্থির, হতবাক দৃষ্টিজোড়া উঁচিয়ে তাকাতেই দৃশ্যমান হল সুদর্শনের গম্ভীর মুখ। গম্ভীর মুখে মেয়েটাকে সযত্নে উঠিয়ে বসাচ্ছে বিছানার হেডবোর্ডের সঙ্গে। মাহি রাগ করল না, বাধ্য মেয়ের ন্যায় চুপচাপ উঠে বসল বিছানায়। ততক্ষণে মেয়েটার পিঠের কাছে একখানা বালিশ টেনে দিয়েছে রুড মানব। মাহি সর্বাত্মক আরাম নিশ্চিত করে গম্ভীর মুখে আচানক বলে উঠল, আফসোস, তুই আমার সব দেখলি, তবে অন্তর দেখলি না। সহসাই ঘাড় বাঁকায় মাহি, ভ্রু চিয়ে তাকায় সুদর্শনের পানে। মুগ্ধ গম্ভীর, তাকাচ্ছে না মেয়েটার দিকে। মাহি তখন শ্লেষাত্মক ভঙ্গিতে বলেই বসল, মনস্টারদের অন্তর বলতে কিছু হয় না অধীর রায়। থমকায় মুগ্ধ, কপাল গোছায় পরক্ষণে। কথার সমীকরণে মেয়েটাকে বেঁধে ফেলতে শেষ বাক্যবাণ ছুঁড়ে মুহূর্ত ব্যয়। বিউটির বিস্টের তো হয়। সহসাই হতবম্বতার ঘোরে ডুবল মাহি। মস্তিষ্ক ব্যর্থ হল রুডমানবের ছোড়া বাক্যবাণের অর্থ বুঝতে। মুগ্ধ তীক্ষ্ণ দৃষ্টে দেখল রমণীর এহেন হতবম্বতা। গরম মুখে খানিকটা ঝুঁকে এসে কোনরূপ বলা কওয়া ছাড়াই আচানক রমণীর ক্ষত ওষ্ঠপুটের উপর আলতো করে ছোঁয়ালো নিজের অধর। এরূপ অতর্কিত কাণ্ডে আঁতকে ওঠে মাহি। চোখ দুটো তার বিস্ময়ে গোল গোল হয়ে গেল কেমন। মুখে সম্মুখে ঝুঁকে থাকা রুডমানবের সুশ্রী মুখমণ্ডল পানে তাকিয়ে থাকতেই মুগ্ধ কেমন বাঁকা হেসে বলে ওঠে, চাল চাল, তাড়াতাড়ি ওঠ বান্দির। আশ্চর্য! মানবীর মায়াবী চোখ জোড়ার পানে দৃষ্টি আটকাতেই আচমকা বাকরুদ্ধ হল মুগ্ধ। জিভের ডগায় বান্দির মেয়ে ডাকটা এসেও বেরুচ্ছে না কেমন। রুডমানব সময় নিল। বোকা মাহির মলিন মুখখানায় খানিকক্ষণ দৃষ্টি বুলিয়ে হঠাৎ স্নিগ্ধ গলায় বলে উঠল, ইউ আর মাইন, রাইট? সো ফ্রম নাও ইউ আর মনস্টার্স বান্দি। কিউট না? মুখ কুচকায় মাহি। ঝাঁজ দেখিয়ে মুখ ঘোরায় অন্যত্র। তা দেখে গালের ভাঁজে জিভ ঠেলল মুগ্ধ। মেয়েটার রাগান্বিত মুখশ্রীটা সময় নিয়ে বিমুগ্ধ হয়ে দেখল সে। এতক্ষণে বোধহয় ক্লান্তি কমল তার, কমল সকল অচেনা অস্থিরতা। হায় ভগবান! শুনলে, শুনলে তো, কিরম অলক্ষণে দানবীয় কাণ্ডখানা ঘটে গেল শুনলে? তোমার দানব ভাগ্নেটা, হায় হায়, গত এক রাতেই নাকি ওই পুচকে মেয়েটার হাল বেহাল করে ছেড়েছে তোমার দানব ভাগ্নেটা। ভগবান জানে কি এমন কাণ্ড সেরেছে, যার জন্য পুরো একটা রাত হুঁশ নেই বেচারির। শরীরে বাঁধিয়েছে 103 ডিগ্রি জ্বর। কিছুক্ষণ আগে 3 তলায় গিয়েছিলাম, বুঝলে? উকি ঝুঁকি দিয়ে দেখে এলাম পুচকে মেয়েটার অবস্থা। দেখলাম। এক মুহূর্ত থামলেন সুদীপা রায়, তার কণ্ঠে উপচে পড়া রাগ।
মুখাব্বয়ে লেপ্টে আছে একাকার সম ঝাঁঝের ছাপ। দৃষ্টিতে আগুন ছড়িয়ে তাকিয়ে আছে স্বামীর পানে। বলে যাচ্ছেন কত কিছু, অথচ সেদিকে অপারক হিমাংশু রায় কবজি অবধি ডুবিয়ে রেখেছেন শুক্তের থালায়। চেটেপুটে খাচ্ছেন গরম গরম ভাতের সঙ্গে। তা বোধহয় আর সহ্য হলো না কর্তা গিন্নির। রাগে গজগজ করতে করতে তখনই নজর ঘোরালেন এদিক ওদিক। টেবিলের উপর সগৌরবে দাঁড় করিয়ে রাখা কাচের কটা গ্লাস। কর্তা গিন্নির সকল রাগ গিয়ে উপচে পড়ল সেসব নির্জীবদের উপর। ক্ষুব্ধ বাঘিনীর ন্যায় এক হাতে একখানা গ্লাস খামচে ধরে তা ছুঁড়ে ফেলল মেঝেতে। মুহূর্তেই চিরবির শব্দ তুলে কাচের গ্লাসটা চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে গেল এদিক ওদিক। এতক্ষণে স্ত্রীর পানে মনোযোগ টানলেন হিমাংশু রায়। মুখাব্বয়ে একাকার সম বিরক্তির ঝাঁজ নিয়ে তাকালেন গজগজ করতে থাকা স্ত্রীর পানে। গোটালেন মসৃণ ললাটের চামড়া। মুখ ভর্তি কটা কটুবাক্য আওড়ানোর উদ্দেশ্যে অধৈর্যগোল খানিক নাড়লেন হিমাংশু রায়। সকাল সকাল পাগল হয়ে গিয়েছ তুমি, নাকি রাতের নেশা এখনো কাটেনি তোমার? কতবার করে বলেছি রাতের বেলা বেশি বেশি গিলতে না। তেতে উঠলেন সুদীপা রায়। তেলে বেগুনে ছ্যাদ করে ওঠার ন্যায় ঝাঁঝিয়ে বললেন, মুখ সামলে কথা বলো নীরুর বাবা। আমি ততটুকুই গিলি যতটুকু হজম করতে পারি। তোমার মতো খচ্চর নই আমি। কপাল কুঁচকে গেল হিমাংশু রায়ের। উদ্যত হলেন আরও কিছু বলতে, তবে পথিমধ্যে বাদ সাধলেন গিন্নি। আগ বাড়িয়ে হড়বড়িয়ে বললেন, শোনো নীরুর বাপ, তোমার ভাগ্নে অধীর কোনো সাধারণ মানুষ না। আমি নিশ্চিত ও একটা দানব। মেয়ে মানুষের ক্ষুধা থাকে না কার শুনি, কিন্তু কেউ তো তাদের ছিঁড়ে খুঁড়ে দেয় না। তোমার ভাগ্নে কি করেছে জানো? আমি ওই পুচকে মেয়েটার ঠোঁটগুলো দেখে এলাম। ইস, দেখে মনে হলো কেউ বোধহয় ছিঁড়ে খুঁড়ে খেয়েছে বেচারির ঠোঁট দুটো। ভোররাত্রিরে ডাক্তাররা বাড়ির পেছন দরজা দিয়ে যাবার সময় কান পেতে শুনলাম ওরা সবাই কানাঘুষা করছে। ওইটুকুন একটা মেয়ের সঙ্গে এত রাফলি এসব না করলেই নয়। কথাটার মানে বুঝলে? মনে হচ্ছে তোমার ভাগ্নে। ছি! মুহূর্তেই বিরক্তির পারদ তরতর করে বেড়ে গেল হিমাংশু রায়ের। দাঁতের সনে পিষ্ট হলো দাঁত। কটমট শব্দ তুলে যেই না কিছু আওড়াবেন অমনি তার আনমনে দৃষ্টি গিয়ে ঠেকল স্ত্রীর ঠিক পেছনে। যেথায় 3 হাত দূরত্বে সগৌরবে দাঁড়িয়ে আছে বলিষ্ঠদেহী রুড মানব। ফর্সা পেটানো দেহখানায় আষ্টে পৃষ্ঠে আটকে আছে একখানা কালো রঙা হাতা কাটা ট্যাঙ্ক টপ। সঙ্গে জুড়েছে ঘিয়ে রঙা ঢিলেঢালা ট্রাউজার। হাত দুটো কেমন আত্মহমিকায় গুজে আছে ট্রাউজারের পকেটে। ফলে ফুলে ফেপে উঠেছে তার মাংসল বাহুদয়। চোয়াল শক্ত তার, দৃষ্টি হয়েছে তীক্ষ্ণ। শক্ত মুখে নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে সুদীপা রায়ের কর্কশ বাক্যালাপ। ভরকান হিমাংশু রায় তড়িঘড়ি করে নড়ে চড়ে বসলেন নিজ আসনে। স্ত্রীকে চোখের ইশারায় বোঝালেন চুপ থাকতে, তবে বালাইসার। সুদীপা রায় থামলেন না, উল্টো জোর গলায় চিরবিরিয়ে বললেন, বলি অধীর কি আদৌ মানুষ, নাকি একটা দানব গো? আবার এই দানবের সঙ্গেই তুমি আমার মেয়ের বিয়ে দিতে চাইছো নীরুর বাবা? এত কিছুর পরও দানবটা একবার আমার মেয়েটাকে কাছে পেলে আস্ত রাখবে বলে মনে হচ্ছে তোমার? স্ত্রীর এহেন অদম্যতা দেখে তখনই শব্দ করে কপাল চাপড়ালেন হিমাংশু রায়। অস্ফুটে আওড়ালেন, শেষ, এবার আমি নেয়ে সবে। ভ্রু গোটালেন কর্তা গিন্নি। স্বনিগ্ধতায় ফের খেকিয়ে বললেন, আরে রাখো তোমার ইশারা ইঙ্গিত। আগে বলো ওই দানবটা আর কতদিন থাকবে এখানে? ভাবা যায় কি পরিমাণ রাক্ষসের শক্তির অধিকারী হলে একটা মেয়েকে ওভাবে পুরো এক রাতের জন্য অচেতন করে রাখতে পারে? আচ্ছা, মেয়েটা আদৌ বাঁচবে তো? বসে থেকেই এক প্রকার লাফিয়ে উঠলেন হিমাংশু রায়।
ভয়ার্ত দৃষ্টে তাকালেন স্ত্রীর পেছনে। আর দৃষ্টেতা পরখ হতেই কপাল গোছালেন কর্তাগিন্নি। চোয়াল নাড়িয়ে কিছু আওড়াবেন তার পূর্বেই পা দুটো নাসারন্ধ্রে সরু ছিদ্রপথে প্রবেশ করল এক অচেনা মনোমুগ্ধকর পুরুষালী সুগন্ধির ঘ্রাণ। তৎক্ষণাৎ শিরদাঁড়া সোজা হয়ে গেল মধ্যবয়সীর। শঙ্কায় কেঁপে উঠল অন্তরাত্মা। তড়িঘড়ি করে তাকালেন স্বামীর মুখ পানে। স্বনিগ্ধতায় অস্ফুটে জিজ্ঞেস করলেন, আমার কেন মনে হচ্ছে অধীর এখানেই আছে? ব্যতিব্যস্ত হিমাংশু রায় ফোঁস করে নিঃশ্বাস ফেলে নিঃশব্দে মাথা নাড়ালেন উপর নিচ। সহসা কাঁপতে লাগলেন সুদীপা রায়। বাকরুদ্ধ ভঙ্গিতে প্রস্তরখণ্ডের ন্যায় দাঁড়িয়ে থাকতেই পেছন থেকে ভেসে এলো রুদ্মানবের হিংস্র হুঙ্কার। আবে বান্দির ছেলে হিমাংশু রায়, এখনও সময় আছে, আপনার স্ত্রীকে সামলান। তার জিভ চলছে বড্ড। জানিনি তো, আমি আবার ভদ্র ছেলে। আমার বিষয়ে নাক গলানোর সুবাদে যার তার জিভ ধরে টেনে ছিঁড়ে নিয়ে আসতে পারি যে কোনো সময়। তাছাড়া আমি খুব ধৈর্যশীল। যেদিন আমার মেজাজ বিগড়াবে সেদিন আমার ধৈর্যের মাপদণ্ড দেখাতে সবার আগে আপনার স্ত্রী নামক বান্দির ঘরের বান্দির মহিলার ঘাট ধরে এমন একটা ঘোরান দেব না, যেন সেই ঘোরানিতে তার দেহ ছেড়ে ঘাটটা মুহূর্তেই ছিটকে চলে আসে আমার পায়ের কাছে। বহুদিন হলো মানুষের মুন্ডু দিয়ে ফুটবল খেলি না। এবার না হয় সেই আক্ষেপটুকু মিটিয়ে নেব আপনার স্ত্রীকে দিয়ে। সর্বাঙ্গ কাঁপছে সুদীপা রায়ের। ঘেমে নিয়ে একাকার অবস্থা হয়েছে বদনটার। হিমাংশু রায় কুলু পেটেছেন ঠোঁটের ডগায়, গম্ভীর করেছেন মুখ। ওদিকে মুগ্ধ সাপের ন্যায় হিসহিসিয়ে যাচ্ছে। চোয়ালের পেশি টান টান করে নিয়ে শরীর ঘোরালো উল্টো পথে। দুটো কদম সম্মুখে বাড়াতেই রুদ্মানব করে বসলেন আরেক কাণ্ড। সহসা কোমরের পিঠে হাত নিয়ে গিয়ে বের করে আনলো নিজের বন্দুকটা। অতঃপর উল্টো ঘুরে থেকেই কোনরূপ বাক্যব্যয়ে শুট করল কর্তাগিন্নির ঠিক পায়ের সন্নিকটে। তখনই ভয়ে লাফিয়ে উঠলেন সুদীপা রায়। হাউমাউ করে চিৎকার জুড়ে লাফাতে লাফাতে পিছিয়ে গেলেন কয়েক কদম। রুদ্মানব দাঁতে দাঁত চেপেছে। পরপর 3 বার শুট করে থামল অবশেষে। সদ্য ফায়ার হওয়া বন্দুকটা সম্মুখে নিয়ে এসে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো মুগ্ধ। কর্কশ কণ্ঠে গর্জে বলল, আজকে শুধু ট্রেইলার দেখালাম, নেক্সট টাইম পুরো পিকচার দেখাবো। মাইন্ডের চুলপাকনা বান্দির মহিলা। এহেন অভিনব কৌশলী আলটিমেটামে মুখ টিপে টিপে হাসছেন হিমাংশু রায়, তা অবশ্য স্ত্রীর অলক্ষ্যে। মুগ্ধর দাম্ভিক কদম জোড়া ডাইনিং ছাড়তেই মহাশয় ঘুরে বসলেন। শ্লেষাত্মক ভঙ্গিতে তাকালেন কাঁপতে থাকা স্ত্রীর পানে। আওড়ালেন, প্রাণের মায়া থাকলে জিভ সামলাও নিরুর মা। মাঝে মধ্যে কথা না বলেও অনেক কিছু করা যায়, বুঝলে? দুর্বল মাহি। মাথাটার উপর যেন 1 মণ ওজনের ভার বসেছে কিছুর। সদ্য গোসল সেরে এলোমেলো পায়ে কোনো মতে বেরিয়েছে কক্ষ ছেড়ে। প্রশস্ত কাঠের বারান্দার নীরবতায় ডুবে আছে চারপাশ। রমণী ক্ষুদ্র ক্ষুদ্র চোখে তাকাচ্ছে এদিক ওদিক। সুবিশাল চারকোনা বারান্দার এক প্রান্তে দাঁড়িয়ে আছে সে, অপর প্রান্ত মানব শূন্য। কৌতূহলী মানবী পা বাড়ালো বাঁ দিকে। কক্ষের কমতি নেই এখানে, তবে সব কয়টাই তালাবদ্ধ। কৌতূহলী দৃষ্টিজোড়া সম্মুখে তাক রেখে দুর্বল কদমে খানিকটা এগোতেই হুট করে কিছু একটার সনে পা বাঁধল রমণীর। আর অমনি বেচারি হোঁচট খেল সম্মুখে। পড়ে যাবে যাবে অবস্থা তার। ঠিক তখনই কোত্থেকে যেন একখানা শক্তপোক্ত হাত এসে বাজপাখির ন্যায় ছো মেরে কোলে তুলে নিল রমণীকে। ঘটনা প্রবাহে দোদুল্যমান মাহির নরম পদযুগল। হকচকিয়ে ঘাড় উঁচিয়ে সম্মুখে তাকাতেই দৃশ্যমান হল সুপরিচিত সুদর্শন মুখাব্যয়টি। তৎক্ষণাৎ দাঁত খিঁচল মাহি। অকৃতজ্ঞের ন্যায় ঝাঁজ দেখিয়ে ওড়াল,
কথায় কথায় কোলে তোলেন কেন? রাশিয়ান দৈত্য একটা। অধর কোণে দাঁত বসায় মুগ্ধ, বাঁকা হাসল নীরবে। রমণী রাগান্বিত পেলব মুখখানায় তীক্ষ্ণ দৃষ্টি লেপ্টে রেখে পরমুহূর্তেই প্রত্যুত্তর করল, কথায় কথায় শুকনো মাটিতে হোঁচট খাস কেন? বাংলাদেশি দের ব্যাটারি একটা। মুখ কুচকায় মাহি। উচ্চতার খোঁটা সহ্য হলো না তার। চিরবিরিয়ে বলে উঠল, হোঁচট খেলে খেয়েছি, তাতে আপনার কি? পড়ে যেতে দিতেন। এত সহজ? আমি থাকতে আমার সিগনোরা মাটিতে হোঁচট খাবে না। আমি বেঁচে থাকতে তা হতে দিচ্ছি না মনস্টার্স বান্দি। কপাল গোছালো মাহি। পরক্ষণেই দাঁতে দাঁত চাপল বেশ। কণ্ঠে অনমনীয়তা ঢেলে আরও কিছু আওড়াতেই যাবে অমনি বিপরীত বারান্দা হতে ভেসে এলো এক বাচ্চার উৎফুল্ল কণ্ঠস্বর, বাবা। তৎক্ষণাৎ ঘাড় বাঁকিয়ে ডাকের উৎসের পানে তাকায় মাহি। অদূর থেকে তাদের নিকট ছুটে আসছে এক বাচ্চা ছেলে। বয়স কত হবে? বড়জোর 4 অথবা 5, যার কণ্ঠে ধ্বনিত হচ্ছে কেবল একটাই ডাক, বাবা। হতবুদ্ধির ন্যায় ভাব ধরল মাহি। হতবাক নেত্রে ঘাড় ঘুরিয়ে তাকালো মুগ্ধর পানে। মুগ্ধ কেমন শক্ত মুখে তাকিয়ে আছে ছুটে আসা বাচ্চাটার পানে। তার মুখ অভিব্যক্তি ধরাছোঁয়ার বাইরে। রেগে আছে নাকি স্বাভাবিক রয়েছে তা বোঝা বড় দায়। মাহির হতবাকতা বাড়ল বেশ। হতবাক কণ্ঠ ফুঁড়ে অস্ফুটে বেরিয়ে এলো, আপনার বাচ্চাও আছে?